আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাক ইসলামী আরব এবং জাহিলিয়া যুগের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে। আরব সমাজের সেই সময় জীবনযাপন, বাণিজ্য ব্যবস্থা, গোত্র কাঠামো, ধর্মীয় বিভাজন সবকিছুই সংক্ষেপে ও সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। ভূপ্রকৃতি অর্থনীতির ভিত্তি। এ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে মরুময় অনর্বর আরব ছিল কৃষিকাজের পুরোপুরি অনুপযোগী। ফলে আরবের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহরে আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থাও ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় বেশ ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসা বাণিজ্য। প্রাক ইসলামী আরবের অধিবাসীদের জীবিকার উপায়গুলো আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। প্রথমে আসি আরবের ভূগোলের কথায়। প্রাক ইসলামী আরব উপদ্বীপের বড় একটি অংশই ছিল মরুভূমি। সেখানে নদী নেই, উর্বর জমি নেই, কৃষির সুযোগও ছিল খুব সীমিত। এই কঠিন পরিবেশেই আরববাসীকে প্রভাবিত করেছিল সবচেয়ে বেশি। আরবে দিনে তীব্র গরম থাকতো, রাতে প্রচণ্ড ঠান্ডা, পানির উৎস তেমন ছিল না, ঘন ঘন বালু ঝড় হতো। এ কারণে আরববাসীরা চলমান জীবনযাত্রার সাথে বেদুইন জীবন যাত্রা অনুসরণ করত। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা আমরা জানার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী। প্রাক ইসলামী আরবের অর্থনীতির মূল ভিত্তি ছিল মূলত তিনটি। ব্যবসা বাণিজ্য, এক নম্বরে ব্যবসা বাণিজ্য, যেটাকে আমরা বলছি কারাভান বাণিজ্য। কারাভানের প্রতিশব্দ হলো কাফেলা, দলবদ্ধ ভ্রমণকারী এবং যাত্রী দল। মরুভূমির পরিবেশে কৃষি সুযোগ কম থাকলেও বাণিজ্য আরববাসীর প্রধান শক্তি ছিল। মক্কা বিশেষভাবে পরিচিত ছিল আন্তর্জাতিক কারাভান রুটের কেন্দ্র হিসাবে। কারাভানগুলো হলো ইয়েমেন, সিরিয়া, পারস্য, রোম, আবিসিনিয়া পর্যন্ত তারা যাতায়াত করত। এরা মশলা, সুগন্ধি দ্রব্য, চামড়া, অস্ত্র, সোনা রূপা, খেজুর প্রভৃতি পণ্য বেচাকেনা করত। কুরাইশদের অর্থনৈতিক শক্তি। মক্কার কুরাইশ গোত্রে খুবই শক্তিশালী ছিল। তারা দুটি মৌসুমী ভ্রমণ পরিচালনা করত। শীতকালে তারা ইয়েমেনে যাত্রা করত, গ্রীষ্মকালে সিরিয়া যাত্রা করত। এই দুই ট্রেড রুট নামে পরিচিত ছিল। পুরো আরব অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভারসাম্য ছিল এই ব্যবসা বাণিজ্য। এরপরে আসি আমরা কৃষি ও পশুপালন। আমরা পূর্বে বলেছি, যদিও কৃষি জন্য আরব উপযোগী ছিল না, অনুপযোগী ছিল। মদিনার মতো এলাকায় খেজুর, আঙ্গুর ও শস্য উৎপন্ন হতো। অনেক গোত্র পশুপালন করে জীবন জীবিকা নির্বাহ করত। তাদের বিশেষত উট, ভেড়া ও ছাগল পালন করত, আর এটা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। লুটতরাজ তাদের একটি পেশা ছিল। এই সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের একটি পেশা হিসেবে গণ্য করা হতো। আরব গোত্রগুলো প্রায়ই বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে দুষ্কৃতবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। আরেকটি বিষয় ছিল সুদ ব্যবসা। আরবের বিভিন্ন অঞ্চলে বা শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেন করা প্রথা প্রচলিত ছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য
ছিল বা প্রধান ছিল ইহুদিরা। সময় মতো ঋণের অর্থ প্রদান করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারী পুত্র, কন্যা, স্ত্রী, সুদখোর মহাজনরা তাদের ধরে নিয়ে এসে দাস দাসীতে পরিণত করত। এরপর আরেকটি বিষয় ছিল শিল্প। জাহিলা যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরি করে বেচা বিক্রয় করত, অর্থাৎ এটি তাদের একটি পেশা ছিল। যেহেতু তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণ দক্ষ ছিল, এটা তারা পেশা হিসেবে নিয়েছিল। পৌত্তলিক মানে মূর্তি পূজারী সমাজে তারা বেশ মর্যাদা লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি, নিত্য ব্যবহার্য জিনিসপত্রের চাহিদা পূরণের জন্য কিছু কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছিল। আমরা সেই সামাজিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী। প্রাক ইসলামী যুগ আরবের সামাজিক ও নৈতিক অবস্থা ছিল কুলসিত ও হতাশা ব্যঞ্জক। তখনকার সমাজ বা সামাজিক অবস্থার বর্ণনা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন। তন্মধ্যে ঐতিহাসিক খোদাবক্স বলেন, আরবরা সুরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত, অর্থাৎ আমরা বলতে পারি 3W, ওয়াইন, ওমেন, ওয়ার। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমগ্র আরব দেশের মূর্খতা, বর্বরতা, প্রাকৃতিক পূজায় নিমজ্জিত ছিল, এটা উপলব্ধি করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন আরব সমাজের উল্লেখযোগ্য দিকগুলি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। পুরো আরব সমাজ ছিল গোত্রভিত্তিক বা কাবিলা ভিত্তিক। গোত্র ছিল মানুষের পরিচয়, নিরাপত্তা, সম্মান ও বিচার ব্যবস্থার কেন্দ্র। মজার বিষয় হচ্ছে, একজন মানুষের পরিচয় তার নাম দিয়ে নয়, বরং সে কোন গোত্রের লোক, তার বাপদাদা কারা, এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বা বিষয়। রক্তপাত ও প্রতিশোধমূলক সংস্কৃতি সমাজে বিদ্যমান ছিল। কোথাও কোনো বিরোধ, সামান্য একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়ে যেত। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে আঘাত করলে পুরা গোত্র প্রতিশোধ নিতে দাঁড়িয়ে যেত, অর্থাৎ রক্তের বদলে রক্ত। এই ছিল রক্তের হোলি খেলা। কৌলিন্য প্রথা সমাজে বিদ্যমান ছিল। বংশ বীরত্ব, শৌর্য বিজনে শ্রেষ্ঠত্ব বা গর্ব করার রীতি কৌলিন্য প্রথা নামে পরিচিত। আরবদের মধ্যে গৌরব, বিশেষ করে বংশ গৌরব, বীরত্ব, শৌর্য বিজনে সর্বদাই দ্বন্দ্ব কলহ লেগে থাকত। এর সময়কার কৌলিন্য প্রথা থেকে ষষ্ঠ শতাব্দীতে হিমারি ও মুদারাদের মধ্যে আন্তর্জাতিক মানের যুদ্ধ শুরু হয়েছিল। অন্যায় অবিচার। প্রাক ইসলামী আরবের পাপাচার, কুসংস্কার, অন্যায় অবিচার সমাজকে কুলসিত করেছিল। আমরা আগেই বললাম, মদ্যপান, জুয়া খেলা, সুদ, নারীর সঙ্গ ছিল তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঐতিহাসিক খোদাবক্স এক্ষেত্রে বলছে, যুদ্ধ, নারী ও মদ বা সুরা প্রভৃতি আরবের জীবন আসক্তি ছিল বেশি। আমাদের প্রিয় নবী সমগ্র আরব দেশে দেখলেন বর্বরতা, মূর্খতা এবং তারা মূর্তি পূজায় নিমজ্জিত। এবার আসি আমরা নারীদের অবস্থা সম্পর্কে। নারীরা ছিল অত্যন্ত অবহেলিত। ইসলামের আগমনের আগে নারীদের অবস্থা ছিল খুবই দুর্বিষহ। নারীদের সম্পত্তি ছিল না, তারা স্বামীর বদলাতে পারত না, বহু বিবাহ ছিল সাধারণ একটি বিষয়। মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়ার ঘটনাও ছিল বাস্তব। মোট কথা, নারীদের সমাজে সম্মান বা অধিকার কিছুই দেওয়া হতো না। এ সময় নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হতো।
পুরুষেরা ইচ্ছে মতো বিয়ে করতে পারত এবং তালাক দিতে পারত। বিবাহ বা তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি ছিল না। বিমাতা এবং বোনকেও বিয়ে করার প্রথা প্রচলিত ছিল। একাধিক স্ত্রী গ্রহণ করা কোনো বিষয় ছিল না। একাধিক স্ত্রী থাকার পরও পুরুষেরা দাসীদেরকে উপপত্নী হিসাবে ব্যবহার করত। নারীদের পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে বিক্রয় করা হতো। মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয় সম্পত্তি থেকেও তারা মোটামুটি বঞ্চিত ছিল। তবে অভিজাত পরিবারে নারীদের অবস্থান মোটামুটি ভালো এবং সন্তোষজনক ছিল। আবু জেহেলের মা এবং বিবি খাদিজা দুজনেই সম্ভ্রান্ত ধনাঢ্য মহিলা ছিলেন। কন্যা সন্তানের জীবন্ত কবর যার প্রথাও সেখানে প্রচলিত ছিল। অনেক পিতা লজ্জার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এটার মূল কারণ ছিল দারিদ্রতা। দারিদ্রতার অভাবে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো এবং এই কবর দিতে তারা কখনোই কুণ্ঠাবোধ করতো না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ভবোধ করত। এই ছিল নারীদের অবস্থান। দাস দাসীদের করুণ অবস্থা। আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। পণ্য দ্রব্যের মতো হাটে বাজারে তাদের বিক্রয় করা হতো। এখন যেমন গরু ছাগল হাটে বিক্রয় করা হয়, ঠিক ওইভাবে হাটে বাজারে দাস দাসী বিক্রয় করা হতো। দাস দাসীদের কোনো স্বাধীনতা ও সামাজিক মর্যাদা ছিল না। দাস দাসীদের উপর তারা নিষ্ঠুর আচরণ করত। দাসীদের উপপত্নী হিসাবে ব্যবহার করতেও তারা কুণ্ঠাবোধ করত না। তাদের জীবন মরণ, সুখ দুঃখ প্রভৃতি প্রভুর মর্জির উপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করার সামর্থ্যও ছিল না, অধিকার ছিল না। দাস দাসীর কন্যা সন্তানের উপর প্রভুর মালিকানা ছিল স্বীকৃত। ধর্মীয় বিভাজন। প্রাক ইসলামী আরবে ধর্মীয় বিভাজন একটি বৈচিত্র্যময় ঘটনা ছিল। সেখানে পৌত্তলিক বা মূর্তি পূজারক ছিল বেশি। তারপরে সূর্য দেবতা বা সূর্য চন্দ্র পূজা করার মানুষ ছিল বেশি। ইহুদি ধর্মের লোক ছিল, খ্রিস্টান ধর্মের লোক ছিল, মাজুসি গোত্রের লোক ছিল। এছাড়া আরেকটি লোক ছিল শ্রেণী, যেটা একেশ্বরবাদী বিশ্বাসী। এছাড়া আরেকটি গোত্র ছিল, সেটা একেশ্বরবাদী। মক্কার কাবাঘর ছিল ৩৬০টি মূর্তির কেন্দ্রস্থল। সামাজিক ও নৈতিক অবক্ষয়। জাহেলিয়া যুগকে বলা হয়েছে, আমরা আগে বলেছি, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, তারপরে তোমার তমসার যুগ। এটা বলার কারণ হলো সমাজে মদ্যপান স্বীকৃত ছিল, জুয়া খেলা স্বীকৃত ছিল, চাঁদাবাজি স্বীকৃত ছিল, নারী নির্যাতন, দাস ব্যবসা, যুদ্ধ বিগ্রহ, গোত্রীয় অহংকার, যেটা কলিন্য প্রথা, কুশিত প্রথা মানে সুদ প্রথা, আমরা কিছুক্ষণ আগে সেটা আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী। আর দাস দাসীর অবস্থা তো আমরা তাও আলোচনা করলাম, যেদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। এসব সমাজকে গভীর সংকটের মধ্যে ফেলেছিল। নৈতিক গুণাবলী। প্রাক ইসলামী আরবের নানা বিশৃঙ্খলা ও অনৈতিক কার্যক্রম প্রচলিত থাকলেও আরবদের মধ্যে কতগুলো নৈতিক গুণাবলী বিদ্যমান ছিল। তাদের চরিত্রে আতিথেয়তা, তেজস্বিতা, স্বাধীনতা প্রীতি, উদারতা, নিঃসংকোচ বোধ, সাহসিকতা প্রভৃতি মহৎ গুণগুলোর সমন্বয় দেখা গিয়েছে। এগুলি তাদের মধ্যে ছিল। আরবদের মতো অতিথি পরায়ণ বা অতিথি পরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। অতিথি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করত না। এই যে সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী, ইসলামের আগমন ও পরিবর্তনের সূচনা হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভাব ঘটলো, তিনি যে বার্তা নিয়ে আসলেন, এই বার্তা দিয়েই অস্থির সমাজকে একটি আলোর দিকে নিয়ে গেলেন। ফলে
ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, সমতা প্রতিষ্ঠিত হলো, নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো, দাস মুক্তি হলো, সামাজিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হলো, মদ জুয়া নিষেধ হলো, সংঘর্ষের অবসান হলো। এই যে প্রিয় নবী আমাদের যে সংস্কার করলেন সমাজ, এটা কিন্তু একটা বড় বিপ্লব ছিল। উপসংহারে আমরা সর্বশেষ বলতে পারি, প্রাক ইসলাম আরবের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা ছিল কঠিন, বিভাজনমূলক এবং অস্থির। কিন্তু ঠিক এই কঠিন পরিস্থিতি পরবর্তীতে ইসলামের আগমনে নতুন এক সভ্যতার সূচনা হয়। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। নতুন ইতিহাস বিষয়ক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।